জ্ঞান ফিরতেই সমস্ত সত্যিটা তিলোত্তমার মুখে জানতে পেরে চমকে গেল তমসা। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে নার্সিংহোমের সামনে তো সব জড়ো হয়ে গেছে আন্দোলনের জন্য। পুলিশ অফিসাররা তো তখন লাঠিচার্জ শুরু করে দেয়। খগেন মল্লিক তখন প্রতাপের কাছে এসে বলছে, এ কি ডাকলেন কেন? প্রতাপ তখন বলছে, ঝামেলা বন্ধ করুন। খগেন মল্লিক তখন বলছে, কি বলছেন কি? ওরা আপনার সঙ্গে মিট করতে চায়, তিলোত্তমার মা বাবা। প্রতাপ তখন বলছে, আমি মিট করব, উপায় নেই, অ্যাম্বুলেন্স আসছে। খগেন তখন বলছে, এখন? প্রতাপ তখন বলছে, হ্যাঁ, আপনি ওদের বলুন শান্ত হতে, আধ ঘন্টা সময় দিন, আমি ম্যানেজ করছি। খগেন মল্লিক তো তখন বাইরে এসে মাইক নিয়ে সকলকে বলছে, প্লিজ আপনারা শান্ত হন। এই নার্সিংহোমের যিনি দায়িত্বে আছেন ডক্টর সেন, তিলোত্তমার মা বাবার সঙ্গে মিট করবেন। আধ ঘন্টা সময় দিন, উনি তিলোত্তমার মা বাবার সঙ্গে মিট করবেন। তখনই অ্যাম্বুলেন্স ঢোকে, সকলে তো সাইড হয়ে যায়, রুগীকে নিয়ে ভেতরে যায়। শম্ভু তখন বলছে, কি হয়েছে? একজন নার্স তখন বলছে, মনুষ্য রোগী, এই বলে তো নিয়ে চলে যায়। ডক্টর প্রতাপ সোজা একবার এমার্জেন্সির মধ্যে ঢুকিয়ে নেয়। শম্ভু তখন একা একা দাঁড়িয়ে বলছে, কি ব্যাপার, হঠাৎ একজন রুগীকে ডক্টর প্রতাপ নিয়ে এমার্জেন্সিতে ঢুকে গেল? এদিকে তখন এমার্জেন্সির ভেতরে যে রুগীটা ছিল সে উঠে বসে ডক্টর প্রতাপকে বলছে, এই নিন কার্ড মানি, 5 লাখ টাকা আছে। প্রতাপ যখন বলছে, এখন এগুলো পাঠাতে গেলে কেন, বাইরে এত টেনশন? লোকটা তখন বলছে, আজে বাজে কথা ছাড়ুন, মালটা দিন তো, আর এটা নিয়ে কোথাও ঢুকিয়ে রাখুন। আর একটা কথা, এই যে এটার মধ্যে শাড়ি যেটাতে ব্লাড পেয়েছে। প্রতাপ তখন বলছে, দুটো সন্দেহ, একটা শাড়ি একটা টাকার ব্যাগ, কোথায় রাখবো এখন? লোকটা তখন বলছে, আপনি হেব্বি লোক, শাড়িটা ধরুন। এই বলে তো প্রতাপের হাতে শাড়িটা দিয়ে দেয়। প্রতাপ তখন চাবিটা নিয়ে অর্ণবকে বলছে, এটা আমার লকারের চাবি, এটা দিয়ে লকারটা খুলে টাকাটা ঢুকিয়ে রাখবে, আর এই শাড়িটা খগেনবাবুকে দিয়ে বলবেন এক্ষুনি ফরেন্সিকে পাঠাতে। তখনই প্রতাপের ফোনে ফোন আসে। প্রতাপ ফোনটা তুলতেই আবির বলছে, পাঠিয়ে দিয়েছি শাড়ি, আর যা এসেছে 2.5% আমাকে পাঠিয়ে দিন। একটু ভাগ বাটোয়ারা করে খান ডক্টর প্রতাপ। প্রতাপ তখন বলছে, তাই তো খাচ্ছি। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে তখন ধরিত্রী আবিরকে বলছে, কিসের টাকা পাঠিয়েছিস, আর কোন শাড়ি ফরেন্সিকে পাঠিয়েছিস? আবির তখন বলছে, টাকার কথাটা বাদ দাও মামি। ধরিত্রী তখন বলছে, কেন? আবির তখন বলছে, থাক না মাম্মি, তুমি তো জানো টাকাটা কোত্থেকে আসে, তুমি বরং শাড়ির কথাটা শোনো। ওই শাড়িতে যে 2 ফোঁটা রক্ত ছিল। তখনই ধরিত্রী বলছে, ওই শাড়িটা ওয়াশিং মেশিনে দিলেই উঠে যাবে, আর না হলে লন্ড্রিতে দিয়ে দেবো, দিলে দাগ উঠে যাবে। আবির তখন বলছে, না মাম্মি, রক্তটা থাক, ওটা কি মনে হয় না হিউম্যান বডির রক্ত? ধরিত্রী তখন বলছে, হিউম্যান বডির রক্ত হতে যাবে কেন, ওটা তো তিলোত্তমার রক্ত, আর ওই শোল্ডারে যে ক্ষতটা হয়েছিল তার থেকে তো রক্তটা বেরিয়েছে। আবির তখন বলছে, সেটা যাচাই করতে হবে, কারণ ওই মেয়েটাকে আমি আর বিশ্বাস করি না, ভরসা করি না। ধরিত্রী তখন বলছে, কি বলছিস কি তুই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তখনই সৌন্দর্য এসে ধরিত্রীকে বলছে, ও তো ভুল কথা বলেনি, আমি তো ওকে বলেছি শাড়িটা ফরেন্সিকে পাঠাতে, আমাদের যাচাই করে দেখতে হবে না রক্তটা সত্যিই তিলোত্তমার কিনা? আমার তো মনে হয় এর মধ্যে কোনো গন্ডগোল আছে, এটা আমার জাস্ট 2 মিনিট লাগবে রহস্যটা ভেদ করতে। আর আলেখ্য আর তিলোত্তমা তো স্বামী স্ত্রী, তাই আলেখ্যর 1 মিনিটও লাগবে না এটা দেখতে। তখনই অঞ্জলি এসে বলছে, আমি যতটা বুঝেছি ততটা ওরা কাছাকাছি যায়নি, তাই বলে তোমরা এটা নিয়ে আবার জলঘোলা করো না। এই বলে তো ধরিত্রীকে বলছে, তোমার ছোট ছেলের বউ, তাকে একটু নয় পেস দাও, একটু সময় দাও। আবির তখন বলছে, আমরা নয় সময় দিলাম, কিন্তু ও কি দেবে? সোমদত্ত তখন বলছে, দেবে না, তাই জন্য তো আমি বললাম আলেখ্যকে চেক করতে। এদিকে তখন তমসা বলছে, এই ফ্লাওয়ার হাউসটার এই অবস্থা কেন, এত সুন্দর ফুলগুলো কে সরালো? তখনই আলেখ্য এসে বলছে, আমি। তমসা তখন বলছে, কেন? আলেখ্য তখন বলছে, জানি না, ওটা যেখানে ছিল সেখানে ছিল না, আমরা দুজনেই ঘরে ছিলাম, তাহলে দুজনের মধ্যে কে সরিয়েছে? তমসা তখন বলছে, আমি সরিয়েছি ঘর সাজানোর জন্যে। আলেখ্য তখন বলছে, সম্পর্ক সাজাতে পারলে না আর ঘর সাজিয়ে কি হবে? তমসা তখন মনে মনে বলছে, আজকে এই ঘরে যার থাকার কথা ছিল সে নেই, আলেখ্য, অন্য কেউ। আলেখ্য তখন বলছে, কি ভাবছো? তমসা তখন বলছে, কিছু না। তখনই আলেখ্য জিজ্ঞেস করে, তোমার শোল্ডারের ক্ষতটা কেমন আছে? তমসা তখন বলছে, আমার শোল্ডারের আবার ক্ষতটা, এই বলে তো মনে মনে করে ভেবে নেয়, তারপর বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি মলম লাগিয়ে নিয়েছি, এই বলে তো চলে যাচ্ছিল। আলেখ্য তখন বলছে, 1 মিনিট, আমি একবার ক্ষতটা দেখতে পারি? তমসা তখন বলছে, আমি আপনাকে বলেছিলাম। আলেখ্য তো তখন বলছে, কি বেড শেয়ার করবেন না? অসুবিধা নেই, কিন্তু শোল্ডারের ক্ষতটা দেখতে অসুবিধা কি? তমসা তখন বলছে, কথা আপনি বলছেন নাকি সোমদত্তা ব্যানার্জি বা আবির ব্যানার্জি এনারা কেউ বলেছেন? আলেখ্য তখন বলছে, মানে? তমসা তখন বলছে, আমি অনেক বড় অগ্নি পরীক্ষা দিচ্ছি, মাই ডিয়ার হাজবেন্ড, ক্যারি অন। আলেখ্য তখন তমসার কাছে এসে তমসার কাঁধে হাত দেয়। এদিকে দরজার আড়াল থেকে সোমদত্ত সবটা লক্ষ্য করে। এদিকে তখন অর্ণব তো টাকাগুলো ডক্টর প্রতাপের কেবিনে রেখে বেরিয়ে যায়। তখন আড়াল থেকে শম্ভু সবটা দেখে বলছে, যা ভেবেছিলাম, অ্যাম্বুলেন্সে করে টাকা ঢুকেছে। ডাক্তার প্রতাপ সেন ডাক্তার নয়, কলঙ্ক। কিন্তু আমি এখনও জানলাম না যে ডাক্তার দিদি বেঁচে আছে কিনা। ওই দিদিমণিও তো কিছু বললেন না। অন্যদিকে দেখা যায় নার্সিংহোমের বাইরে তো সবাই আন্দোলন করছে, তিলোত্তমার বিচার চাই। তখন ডক্টর প্রতাপ এসে তিলোত্তমার বাবা মা সেজে থাকা লোকগুলোকে ভেতরে নিয়ে যায়।
এদিকে তখন সোমদত্তা আলেক্যর ঘরে ঢুকে এসে বলছে, সরি সরি, ভুল সময় ঢুকে এলাম। এই বলে তো আলেক্যকে বলছে, তুই ওর শোল্ডারে কি করছিলি? তুই কি রে, নিজের বউকে কেউ এভাবে ডাউট করে? তুই ওই শোল্ডারের কাঁথা ডাকতে দেখছিলি? তমসা তখন সোমদত্তাকে বলছে, বউ নয়, বউ মাকে। আপনারা তো সোকল্ড পাকা খিলাড়ি। এই বলে তো ধরিত্রীকে বলছে, আমি ভেবেছিলাম আপনি খুব ভালো, আলেক্যর ভালো চান। ফুলশয্যার পরের দিনই আলেক্যকে দিয়ে যাচাই করতে নামানেন কোষ্ঠীপাত ধরে আমি খাঁটি নাকি নকল। ধরিত্রী তখন ভেতরে এসে বলছে, শোনো না, ব্যাপারটা কি হয়েছে? তমাশা তখন বলছে, বুঝে গেছি আমি। এই বলে তো আলেক্যকে বলছে, আনসার দিন। আলেক্য তখন বলছে, হ্যাঁ, ক্ষতটা আছে, সেফটি পিন ফুললে যেমন হয় তেমনই আছে। ধরিত্রী তখন আলেক্যকে বলছে, কি করছিস কি বউয়ের সঙ্গে এসব? এই বলে তো তমাশাকে বলছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, খুব অন্যায় হয়ে গেছে। তমাশা তখন বলছে, কোনটা? ধরিত্রী তখন বলছে, ওই যে তোমার শোল্ডারের ক্ষত চিহ্নটা দেখা। তমাশা তখন বলছে, আর ওই ঘরের দরজা ফাঁক করে দেখা। তখনই সোমদত্তা বলছে, তুমি অত্যন্ত চতুর। তমাশা তখন বলছে, আপনারা কি বাড়িতে বোকা বউ আনতে চেয়েছিলেন? ডাক্তার হবে, ডাক্তারি পাশ করে সার্জারি করবে, তাকে তো বোকা ভাবার কোনো কারণ নেই। এই বলে তো অঞ্জলিকে বলছে, কি অঞ্জলি দি, আপনি বাইরে কেন, আসুন। অঞ্জলি তো ভেতরে এসে বলছে, না মানে আমি ওদেরকে বারণ করেছিলাম। তমাশা তখন বলছে, এই সম্পর্কটাকে জটিল করে দিচ্ছে এই সোমদত্তা ব্যানার্জি। আমি বারণ করে দিচ্ছি, আমার আর আপনাদের ছেলের মাঝখানে আসবেন না, সম্পর্কটা তেতো হয়ে যাবে। এই বলে তো চলে যাচ্ছিল। তখনই সোমদত্তা বলছে, আর বাগানে যে ভেজাটা, ওটা কি শুধুমাত্র খামখেয়ালিই ছিল? আর বিয়ের রাতে বেরিয়ে যাওয়া, সেটাও কি কাকতালীয় ঘটনা? আলেখ্যকে আপনি আপনি করে কথা বলা, সেই চুর, এসব কি? তমাশা তখন বলছে, সেসবের কি উত্তর খুঁজছেন? দেখবেন, যেদিন উত্তরটা খুঁজে পাবেন সেদিন প্রশ্নটাই হারিয়ে ফেলবেন। জীবনে কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না। যারা চিন্টু নস্করের মতো খারাপ ক্রিমিনাল কিন্তু নার্সিংহোমে চাকরি পেয়েছিল, সেই লোকটা খুন হলো, তাই নিয়ে তারা খুব চিন্তিত। কিন্তু সেই পরিবারের লোকজনেরই একজন ডাক্তারের মৃত্যুতে একটুও ভাঁজ পড়ল না। তমসার কথা শুনে তো প্রত্যেকে অবাক হয়ে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।